বাংলাদেশের রাজনীতিতে আবার অস্থিরতা, পদত্যাগ করার হুমকি দিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভুল করেছি আওয়ামী লীগ নিষিদ্ধ করে। প্রচারিত ভিডিওতে সংযুক্ত আসিফ নজরুলের ফুটেজে তাকে বলতে শোনা যায়, জারি দিয়া সিন্ডি খাইলা তারই চিনলা না, মানে পিঠ চিনলা না। অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে বিএনপির নেতা কর্মীদের, বিশেষ করে পিনাকি ভট্টাচার্যের যে বর্তমান অবস্থা। সেনাবাহিনী গুলি চালিয়েছে, এমনকি হেলিকপ্টার থেকে কোথায় কোথায় গুলি হবে, হেলিকপ্টারে যে গুলি উঠেছে, এই যে স্নাইপার উঠেছে, এই অনুমতি কাদের? এই 10 মাস পরে এসে সেনাবাহিনী এবং সরকার এই কথাগুলো বলা আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। কিন্তু দেশ ও জাতির প্রয়োজনে কাউকে না কাউকে সেই বিপজ্জনক কাজটা করতে হবে। আমরা বাংলাদেশের স্বার্থে, দেশ ও জাতির স্বার্থে সেই বিপজ্জনক কাজটা করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও যদি বাংলাদেশ এবং জুলাই বেঁচে যায়। পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল। গিরাই গিরাই বুদ্ধি আছে পিনাকি দাদা। ডক্টর ইউনূসকে তিনি যে বুদ্ধি দিচ্ছেন, ডক্টর ইউনূস যদি সেই বুদ্ধি অনুসরণ করে বসে, আপনি নিশ্চিত থাকতে পারেন বিএনপির মানে নাম নিশানা অস্তিত্ব নিয়ে একটা টান পড়ে যাবে। যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আশায় 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্রদের নেতৃত্বে দেশজুড়ে শুরু হওয়া গণ আন্দোলন পতন ঘটায় আওয়ামী লীগের দীর্ঘ 15 বছরের শাসনামলের। সে সময় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে নতুন সূর্যের প্রত্যাশায়। ওনার বক্তব্য, আওয়ামী লীগের বিপরীতে বিএনপি লুটপাট, ধান্দাবাজি, জবরদখল সকল কিছুই এরা করবে। এখানে দেশের কোনো পরিবর্তন হবে না, ভয় এবং সন্ত্রাসের রাজত্ব তারা তৈরি করবে। কিছু কিছু জায়গায় এখন বিএনপির যে ঘটনাগুলো সামনে আসতেছে, 17 বছর খাই নাই খাবো, এগুলোকে কিন্তু তিনি বারবার কোড হিসাবে, প্রমাণ হিসাবে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলোকে সামনে নিয়ে আসছে যে এই যে দেখেন বিএনপি কি করবে। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দিই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কি দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন, মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন, এগুলো অভদ্র আচরণ। যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন, সে তো চাই নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চাই নাই কখনো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, দূর দূরান্ত, দেশ ও দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, তাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না বা কথাগুলো বাড়াতে চাচ্ছি না। এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনাদেরকে শুধুমাত্র একটিমাত্র অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক চলুন, এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখে আসি। আপনাকে যদি আমি একদিন দাওয়াত দিই যে ভাই আগামী সপ্তাহের কোনো একদিন আপনাকে আমি খাওয়াবো, প্রত্যেক দিন প্রতি ঘন্টায় আমাকে যদি এটা আপনি মনে করায় দেন যে ভাই সময় বলেন 12টায় না 1টায়, কি দিয়ে খাওয়াবেন? মোরগ পোলাও খাওয়াবেন না যমুনা থেকে মাছ আনবেন, মাছকে চলন বিলেট ওই মাছ খাওয়াবেন না ওই মাছ খাওয়াবেন, এগুলো অভদ্র আচরণ। প্রফেসর ইউনূসের ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সংস্কার, বিচার এবং নির্বাচন, সেইটা ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে যতটুকু সম্ভব করে আপনার যে ডেডলাইন আছে ডিসেম্বর থেকে জুন, তার ভিতর নির্বাচন করবেন। পদত্যাগ করবার মধ্য দিয়ে আপনি আলটিমেটলি ভারতের পারপাস সার্ভ করবেন। অতএব এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলছি যে আপনার ন্যায্য অন্যায্য সব কাজের সমর্থন সমালোচনা আমরা জারি রাখবো জনগণ সাপেক্ষে, যেটা যখন করা দরকার। কিন্তু পদত্যাগ করা কোনো সমাধান না। আলাপ আলোচনা করেন, রাজনৈতিক দলগুলোর সাথে বসেন, আর্ম ফোর্সেসের সাথে বসেন, কোথায় গ্যাপ আছে সমন্বয় করেন, কম্প্রোমাইজ করেন, নেগোশিয়েট করেন দেশের জন্য। এমন কোনো কাজ আপনি দয়া করে করবেন না যেটা দিন শেষে ভারত চাইছিল করাইতে আপনাকে দিয়ে, এই বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে এবং আপনারা যেন চলে যান। তাহলে আলটিমেটলি দিল্লি বিজয়ী হবে এই জায়গাটাতে। আমরা চাই না যে আপনি এই খপ্পরে পড়েন। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচনের ডেডলাইনের ব্যাপারে বারবার প্রেশার ক্রিয়েট করে যে অস্থিরতা তৈরি করা হচ্ছে, আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের প্রতি এখনো আস্থা হারানোর মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি। উনি একটা ডেডলাইন দিয়েছেন। যেই মানুষটাকে আপনি বিদেশ থেকে ডাইকে আইনা দায়িত্ব দিয়ে বসাইছেন, সে তো চাই নাই, সে তো এখানে অন্তর্বর্তী সরকারের প্রধান হইতে চাই নাই কখনো। তো সেই লোকটাকে আপনি প্রতিদিন হেনস্থা কেন করছেন? আর এই 85 বছর বয়সে এত সম্মানিত একটা মানুষ, যার দেশে বিদেশে যে আন্তর্জাতিক সম্মানের জায়গা আছে, সে তার কথাটা রাখবে না? সে একটা মিথ্যাবাদী হিসেবে কবরে যাবে? এইটা কি ফাইজলামি করার একটা বয়স ওনার সেই ভাবমূর্তি আছে? অতএব সেই জায়গায় আমরা মনে করি যে ওনার ডেডলাইনের উপরে আমরা আস্থা রাখতে চাই। এই ব্যাপারে আমাদের আর কোনো বক্তব্য নাই। 5 আগস্ট সামরিক কর্মকর্তারা ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে
শেখ হাসিনা রেগে গিয়ে বলেছিলেন, গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। এমনকি পদত্যাগ করাতে পা জড়িয়ে ধরেছিলেন তারই বোন শেখ রেহানা, আর তাতেও রাজি হননি তিনি। পরে সজীব ওয়াজেদ জয়ের কথায় ক্ষমতা ছাড়তে সম্মত হন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দাখিল করা জুলাই আগস্টের প্রথম মামলার আনুষ্ঠানিক অভিযোগে উঠে এসেছে এমন তথ্য, যেখানে আরো বলা হয়েছে 4 আগস্ট রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল কঠোর অবস্থানেই নিয়ে যান শেখ হাসিনাকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার আগের 2 দিন গণভবনে রুদ্ধশ্বাস সময় পার করেন তিনি। যে কোনো মূল্যে আন্দোলন দমন করতে সব ধরনের চেষ্টা করেন শেখ হাসিনা। 4 আগস্ট দুপুর থেকে 5 আগস্ট ঢাকা ছাড়ার আগ পর্যন্ত নানা ঘটনার বিবরণ উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া নথিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত শেখ হাসিনার চেষ্টা শিরোনামে ট্রাইব্যুনালে জমা দেয়া নথিতে বলা হয়েছে, 4 আগস্ট দুপুরে গণভবনে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তিনি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার। রাজি হন শেখ হাসিনা। 5 আগস্ট 2024 3 বাহিনীর প্রধানকে সকালে গণভবনে ডেকে কঠোরভাবে আন্দোলন দমনের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, অসন্তোষ প্রকাশ করেন সেনাবাহিনীর প্রতি। কেননা পুলিশ শক্ত অবস্থান নিলেও লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় ঢুকতে কোনো বাধা দেয়নি সেনাবাহিনী। এই অবস্থায় সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতায় ছেড়ে দেওয়ার পরামর্শ দিলে শেখ হাসিনা রেগে গিয়ে বলেন, তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো, গণভবনে কবর দিয়ে দাও। 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনার সাথে আরও ছিলেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রী, দলের শীর্ষ পর্যায়ের নেতা, নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ও নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এ বৈঠকে উপস্থিত ছিলেন। এ বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠলে ক্ষুব্ধ হয়ে তিনি বলতে থাকেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। সে সময় মেরুদণ্ড শক্ত করে বিক্ষোভ দমনে সেনাপ্রধানকে নির্দেশ দেন শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই থেমে যাবে। ট্রাইব্যুনালে জমা দেওয়া নথিতে আরও বলা হয়েছে, ওই দিন রাতে গ্যাং অফ 4 নামে পরিচিত ওবায়দুল কাদের, আনিসুল হক, সালমান এফ রহমান ও আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনাকে কঠোর অবস্থানে নিয়ে যান। নথিতে আরও বলা হয়েছে, 4 আগস্ট রাত 10টায় ঘনিষ্ঠজনদের নিয়ে গণভবনে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে বোন শেখ রেহানা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন, সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিব ও র্যাবের ডিজি উপস্থিত ছিলেন। বৈঠকে 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলন দমনের বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান ও আইজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি বৈঠক হয়। ওই বৈঠকেই ঢাকা ও ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেয়া এবং সেনা পুলিশ সমন্বয় করে কাজ করার সিদ্ধান্ত হয়। প্রসিকিউশন বলছে, পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত হত্যাযজ্ঞ চালিয়ে ক্ষমতায় টিকে থাকার সকল চেষ্টা চালান শেখ হাসিনা। তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট এমনভাবে প্রস্তুত হয়েছে যে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেও অপরাধী হিসেবে অভিযুক্ত হবেন তিনি। আপনারা জানেন, বর্তমান সেনাবাহিনী এবং সরকার একদম মুখোমুখি অবস্থানে আছে। সামনে যে জিনিসটা আনা হয়েছে, করিডোর ইস্যুটা, আমরা স্পষ্ট বুঝতে পারি করিডোর এটা একটা ইস্যু। নিশ্চয়ই 100 বার বলেছি, কোনো রাজনৈতিক সমঝোতা ছাড়া, সেনাবাহিনীকে ইনভলভ করা ছাড়া এই সরকারের কোনো এখতিয়ারই নাই করিডোর নিয়ে কথা বলবার। এবং সরকার সেটা থেকে অলমোস্ট আমরা জানি সরেও এসেছে। এবং জাতিসংঘ সেও বলেছে যে মিয়ানমারের সমঝোতা ছাড়া এটা হবে না। এরপরও কেন করিডোরটাকে সামনে রেখেই আমাদের সেনাবাহিনী এরকম একটা মুখোমুখি অবস্থানে গেলেন? তার চূড়ান্ত প্রমাণ হলো সেনাবাহিনীর দরবারে আমাদের সেনাবাহিনীর প্রধান তিনি যে বক্তব্যটা দিলেন, এটা স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। তিনি বলেছেন নির্বাচনের কথা, তিনি আরো অপরাপর যত কথা বলেছেন, এটি কিন্তু রাজনৈতিক বক্তব্য। প্রতিষ্ঠান হিসেবে দেখেন, রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম থাকে, সারাদিন নিজেরা কাজ করতে হয়, কিন্তু আপনি পাবলিকলি কোন কথা কার সামনে বলতে পারবেন, এটা কিন্তু একটা ডেকোরাম আছে। সুতরাং সেনাবাহিনী ইচ্ছা করে সেনাপ্রধান এই রাজনৈতিক বক্তব্যটা দিয়েছেন। শুধু দিয়েছে তাই না, কি বক্তব্য দিয়েছেন আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা সেগুলো ফটোকার্ড দিয়েছি। আপনারা জানেন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ কোনো প্রোগ্রাম অথবা তাদের দরবার হলে যখন কোনো অ্যাড্রেসিং হয়, সেনাবাহিনীর প্রধান যখন অ্যাড্রেস করেন, তার কোনো বক্তব্য কোথাও লিক হওয়ার কোনো সুযোগ নেই। এর মানে সেনাবাহিনী চেয়েছেন এই বক্তব্যগুলো সামনে আসুক, তাই বলে মিডিয়া আপনারা নিউজ করেছেন। যেই দলই সামনের নির্বাচনে ক্ষমতায় ফিরুক, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, তাদেরকে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ স্টেককে মেনেই তারপর ক্ষমতায় থাকতে হবে। অলমোস্ট যদি বুঝিয়ে বলি, পাকিস্তান সেনাবাহিনীর আদলে পাকিস্তানে যেই সরকারি ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় থাকুক, সেনাবাহিনীকে একটা হিস্সা দিয়ে তারপর তাদেরকে চলতে হয়। বনিবনাত না হলে তাদেরকে ক্ষমতা ছেড়ে যেতে হয়।
সম্ভবত আমাদের সেনাবাহিনী ইনস্টিটিউশনালি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে অথবা নিয়েছে, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, তাদেরকে সেনাবাহিনীর সাথে বলে কয়ে তারপরে আসতে হবে। আপাতত এটা একটু ভালো মনে হলো, আমাদের দেশের কিছু মানুষের কাছে একটু আনন্দদায়ক মনে হলো। বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের পথে, গণতান্ত্রিক যাত্রার পথে এটা একটি অত্যন্ত বড় হুমকি। এটা বাংলাদেশের জনগণ কোনোভাবে মেনে নিতে পারে না এবং এটা নীতি দেওয়া হবে না। এবং আমরা জেনে এটুকুনি স্পষ্ট বুঝতে পারছি, বর্তমান সরকার এবং সেনাবাহিনী একটা মুখোমুখি অবস্থানে আছে। সেনাবাহিনীর সদস্য ভাইয়েরা, আপনাদেরকে বিনীত অনুরোধ করি এবং দুটো কথা আপনাদেরকে জানাই। এই জুলাইয়ে আপনাদের মালিকানা আছে, শরিকানা আছে, অংশীদারিত্ব আছে। এর মানে এই না এই বাংলাদেশের সেনাবাহিনীর অলমোস্ট সকল জেনারেল আপনারা আওয়ামী লীগের সুবিধাভোগী, এইটা বলতে আমাদের কোনো দ্বিধা নাই। আওয়ামী লীগ যে গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আপনারা জানতেন, অনেকে প্রতিবাদ করেন নাই এবং কোনো না কোনোভাবে আপনারা সুবিধাভোগী। শেষ সময়ে আপনারা এসে জুলাই জনতার পাশে দাঁড়িয়েছেন, এইটুকুন প্রশংসা আপনাদের করতে চাই। এটাও করেছেন নিজ দায়িত্বে, কারণ আপনাদের জুনিয়র অফিসাররা, আপনাদের সৈন্যরা যখন দেখেছেন যে আপনারা জনতার পক্ষে না দাঁড়ালে খুবই মেসাকার ঘটে যেতে পারে এবং আপনাদের নিজেদের জীবন নাশ হয়ে যেতে পারে, পুরো আর্মি প্রতিষ্ঠানের হায়ারার্কি ভেঙে পড়তে পারে, তখন ইচ্ছায় অথবা বাধ্য হয়ে আর্মির শৃঙ্খলা টিকিয়ে রাখতে আপনারা জনতার পক্ষে দায় নিয়েছেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিটি সময় বাংলাদেশ টাইমের সাথে আপডেট থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে আনাচে কানাচে কোথায় কি ঘটনা ঘটছে, সময়ের সবচাইতে গুরুত্বপূর্ণ সংবাদগুলি একসাথে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য, যাতে করে আপনাদের কোনো খোঁজাখুঁজির ঝামেলা না হয়, সেই সাথে আমাদের এই ভিডিও থেকে সারাদিনের এবং গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনারা জানতে পারেন। তো দর্শক, পরিশেষে আপনাকে শুধুমাত্র একটি মাত্র অনুরোধ করে বলছি, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন আমাদের সাথেই পথ চলি। সেই সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।